আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব গাজা সর্বশেষ পরিস্থিতি এবং ইউক্রেনের ভবিষ্যৎটা সামনে কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে হালকা আলোচনা করব। এর বাইরে আমরা আরো অন্যান্য দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা গাজা দিয়ে শুরু করতেছি। আসলে গাজার মানুষরা এখন আসলে অসহনীয় একটা পর্যায়ে রয়েছে, বা তাদের জীবনযাত্রাটা এখন অনেকটাই কষ্টকর, দুর্ধর্ষ, এবং বা তাদের এখন জীবনটা অনেকটাই স্পর্শকাতর পর্যায়ে চলে গেছে। কারণ তারা যদিও যুদ্ধবিরতি কার্যকর চলছে, তারপরও তারা একটা ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছে, যেখানে তাদের নিজস্ব অনেকের ঘরবাড়ি নেই। পাশাপাশি তারা অনেকটা খাদ্য সংকটে ভুগতেছে, পাশাপাশি চিকিৎসা ভুগতেছে। তো এর বাইরেও তাদেরকে একটা স্বস্তিকর খবর দিয়েছে গতকালকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফ, তিনি কালকে ইসরায়েলকে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এই রমজান উপলক্ষে ইসরায়েলকে একটা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সেই প্রস্তাব আবার ইসরায়েলের পক্ষ থেকে সমর্থন জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যে সেটাতে সেই যুদ্ধবিরতিতে অনেকটাই রাজি হয়েছে, এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এবং আসলে এই যুদ্ধ কিন্তু এমন একটা সময় হয়েছে যে ইসরায়েলের যে একটা আগ্রাসন চলতেছিল গাজায়, তারপরে একটা যুদ্ধবিরতি হয়েছিল 19 জানুয়ারিতে। তো সেখানে প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় সীমা ছিল 42 দিন। তো 42 দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘোষণাটা এসেছে। তো এটা আসলে গাজাবাসীদের জন্য অনেকটা একটা স্বস্তির খবর। আর আসলে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির আলোচনা এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যায়নি। তো সেটা আসলে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। তো তারপরও এই রমজান মাস উপলক্ষে এই যে যুক্তরাষ্ট্রের একটা মানে পদক্ষেপ বা আগ্রহ, তারাই যে একটা সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবটা দিয়েছে, আর তাতে কিন্তু ইসরায়েল অনেকটাই সমর্থন দিয়েছে। তো সেটা গাজাবাসীর জন্য অনেকটাই স্বস্তিকর খবর। আর এর বাইরে আসলে গত কালকে বা পরশু এই যে আল আকসা মসজিদে গাজাবাসীদের প্রবেশের বিরুদ্ধে একটা বিধিনিষেধ জারি করেছিল কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ। তো বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে কিন্তু অনেক মানুষের এই তারাবি নামাজ আদায় করেছে, এবং তারা সেখানে একটা ঐক্যের ডাক দিয়েছে। তারা বলছে যে তারা ঐক্যমত্যের ভিত্তিতে সেই ইসরায়েলি আগ্রাসনকে তারা প্রতিহত করবে, এবং যে কোনো কিছুর মূল্য হলো তারা এই আল আকসা মসজিদকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা করবে। আর এর পাশাপাশি আরেকটা খবর, সেটা হচ্ছে যে এই গাজা, লেবানন, সিরিয়া থেকে প্রায় 28 মিলিয়নের বেশি সম্পদ লুট করতেছে বা করেছে ইসরায়েল কর্তৃপক্ষ, এমনটা একটা অভিযোগ দিয়েছে এই একটা সেখানকার একটা সংস্থা। তো তারা বলেছেন যে গাজা, লেবানন এবং সিরিয়া থেকে প্রায় 28 মিলিয়ন ডলারের সম্পদ লুট করেছে ইতিমধ্যে ইসরায়েল। আর তার মধ্যে রয়েছে নগদ অর্থ এবং স্বর্ণের বার এবং বিলাসবহুল অনেক ধরনের গয়না। আর এর পাশাপাশি আবার 1,83,000-83,000-এরও বেশি অস্ত্র লুট করেছে ইসরায়েল এই তিনটি এলাকা থেকে, গাজা, লেবানন এবং সিরিয়া থেকে, এমন একটা অভিযোগ সেই সংগঠনটি করেছে। তো এর বাইরে আমরা আসলে চলে যাই এখন ইউক্রেন বিষয় নিয়ে। তো ইউক্রেন বিষয়টা নিয়ে এখন বলতে গেলেই আসলে গতকালকের ঘটনাটা চলে আসে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে যে একটা বাকবিতণ্ডা হয়েছিল, সেটা আসলে চলে আসে সবার আগে। এই বাকবিতণ্ডাটা হওয়ার পরও কিন্তু একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন বাকবিতণ্ডা হয়েছিল, তখন কিন্তু সেখান থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে বের করে দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। তো তিনি সেখান থেকে সোজা চলে যান ব্রিটেনে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে স্বাগত জানিয়েছেন, এবং ব্রিটেনের জনগণ এই জেলেনস্কিকে স্বাগতম জানিয়েছেন, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু এই জেলেনস্কিকে একটা আস্থা দিয়েছেন বা একটা স্বস্তি দিয়েছেন, যে তিনি বলেছেন যে এই ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত যুক্তরাজ্য ইউক্রেনের পক্ষে অবস্থান নিবে এবং ইউক্রেনের পাশে দাঁড়াবে। এবং শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজে একা নন, এই ব্রিটেনের সমগ্র সকল জনগণ এই ইউক্রেনের পাশে থাকবে, এমন একটা প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন। এর পাশাপাশি কিন্তু এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষে থাকার জন্য অনেকটাই মানে সমর্থন করেছে ইউক্রেনের প্রেসিডেন্টকে, এবং তিনিও কিন্তু থাকার একটা মানে দিয়েছে আর কি, প্রতিশ্রুতি দিয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা জানি জার্মানির নতুন চ্যান্সেলর মের্জ, তিনিও কিন্তু ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তো সর্বোপরি কথা বলতে গেলে যে আসলে যদিও যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেলেনস্কি একটু হতাশ হয়েছে, কিন্তু বিপরীতে আবার ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে কিন্তু সে একটা স্বস্তির খবর পাচ্ছে বা একটা বিভিন্ন ধরনের আশ্বাস পাচ্ছে। তো এর বাইরেও কিন্তু একটা কথা আমরা যদি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এরপরও কিন্তু ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে একটা সন্দেহজনক পর্যায়ে রয়েছে, বা কি হবে
সামনে কি ঘটতে যাচ্ছে সেরকম একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। আসলে প্রথমত হচ্ছে গতকালকের বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে গতকালকে কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে এই কথা কাটাকাটি হয়েছিল। আসলে ট্রাম্প কিন্তু ইউক্রেনকে বা রাশিয়াকে কাউকে দোষারোপ করতেছিল না। তিনি বলতেছিলেন যে আসলে সম্পূর্ণ ব্যর্থতাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। সেখানে তিনি মূলত বাইডেনকেই বেশি বুঝাচ্ছিলেন। বলছেন যে যুক্তরাষ্ট্রে গত ৪ বছর ধরে একজন প্রেসিডেন্ট যিনি কিন্তু বারবারই কি করতেছিল? রাশিয়াকে বিভিন্ন দোষারোপ করে বা বিভিন্ন উত্ত্যক্তমূলক বক্তব্য পেশ করার কারণে রাশিয়া কিন্তু এই বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু একটা পর্যায়ে রাশিয়া ইউক্রেন আক্রমণ করছিল। তো আমরা আসলে সেরকম বক্তব্য দিতে চাই না। আমরা তার সাথে ঠিক ট্রাম্প বলছে যে আমরা কিন্তু তাদের সাথে ছিলাম। আসলে সেটা নিয়ে কোনো সমাধান হয় না। তো সুতরাং আমরা এখন একটা কূটনৈতিক সমাধানে আসতে চাই। আর কূটনৈতিক সমাধানে আসার পরে কিন্তু জেলেনস্কি বলছেন যে আমরা আসলে অতীতে অনেকবার কূটনৈতিক সমাধান করেছি বা আমরা অনেক চুক্তি করেছি, অনেক আলোচনা করেছি, কিন্তু এই রাশিয়া বা পুতিন কিন্তু তাতে কোনো গ্রাহ্য করে নাই বা তিনি কিন্তু প্রতিনিয়তই ইউক্রেনের মানুষকে মারতেছেন এবং তিনি তার হামলা চালাচ্ছেন। তো সেটা আসলে ওরকম কোনো সমাধান হবে না। আর তখনই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি একটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়লেন। তখনই ডোনাল্ড ট্রাম্প উত্তেজিত হয়ে জোরে চেঁচামেচি শুরু করলেন এবং তার সাথে কিন্তু যুক্ত হচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তো যাক, তো সেটার পরে এখন আসলে মূল কথা হচ্ছে এখন ইউক্রেনের ভবিষ্যৎটা কি হতে পারে। তো প্রথমত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে খুব দ্রুত হয়তোবা এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে অস্ত্র দেওয়ার যে একটা আর্থিক সহায়তা সেটা কিন্তু তারা আর হয়তোবা দিবে না। এরকম একটা হয়তোবা তারা পদক্ষেপ নিতে পারে। ইতিমধ্যে গতকালকে কিন্তু হোয়াইট হাউসের এক কর্মকর্তা এটা বলে দিয়েছে যে ট্রাম্প প্রশাসন কিন্তু এমন একটা পরিকল্পনা করতেছে যে ইউক্রেনের যে সামরিক সহায়তা ছিল সেটা কিন্তু তারা বন্ধ করে দিতে পারে বা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা তারা করতেছে। এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে এই তারা যে একটা কূটনৈতিক আলোচনা আছে সেটা কিন্তু অনেকটাই বন্ধের পর্যায়ে চলে যেতে পারে এবং এই যুদ্ধ কিন্তু সহজে থামানোর মতো আর কোনো উপায় থাকবে না যদি কূটনৈতিক আলোচনা একবার বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি আগ্রহ না দেখায় তাহলে কিন্তু এই কূটনৈতিক আলোচনাটা মনে হচ্ছে না ততটা অগ্রসর হবে। যদিও ইউরোপ অনেকটা ইউক্রেনকে সমর্থন করতেছে, কিন্তু এই দিক থেকে রাশিয়ার সাথে আলোচনা করতে গেলে এখন আসলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই প্রয়োজন। এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যদি নেটো কোনো সহযোগিতা করতে চায় ইউক্রেনকে বা নেটোতে সদস্য নিতে হয় বা এরকম আরো অনেক কিছু থাকে না নেটোর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়াটা এখন অনেক জটিল হয়ে যাবে, কারণ যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপের আরো দূরত্ব বেড়ে যায়। এর পাশাপাশি আরো আছে যেমন ইউরোপের রাষ্ট্রগুলোর সাথে কিন্তু ইতিমধ্যে সম্পর্কটা আগের চেয়ে অনেকটাই ফাটল ধরেছে। তো সেটা হয়তোবা আরো বৃদ্ধি পেতে পারে যদি এই ইউক্রেনের বিষয়টাকে আরো বেশি গভীর পর্যায়ে যায়। তো আসলে ইউক্রেনের ভবিষ্যৎ হবে তখন কি, যদি কোনোভাবে এটা সমাধান না হয় তাহলে হয়তোবা রাশিয়া এই তার আগ্রাসনের মাত্রাটা আরো বাড়িয়ে দিবে, হামলার মাত্রা আরো বাড়িয়ে দিবে। একটা পর্যায়ে দেখা যাবে পুরো ইউক্রেনকে রাশিয়া দখলে নিয়ে যাবে এবং তারা পুরোটাই নিজেদের ভূমি বলে দাবি করবে। তো এটা এমনই হচ্ছে। পাশাপাশি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থা তো আরো করুণ হবে, কারণ একটা পর্যায়ে হয়তোবা তাকে গ্রেপ্তার করে ফেলবো, হয়তোবা তিনি পালিয়ে সেটা থেকে রক্ষা পেতে পারে, কিন্তু তারপরও এই যে তার এত দিনের মানুষগুলো মারতেছে সেটার কোনো কিছু হবে না, বরং সে শেষমেশ রাশিয়ার হাতে চলে যাবে। তো সেটা আসলে ভেবেই আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প একটা ভালো প্রস্তাব দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরেকটা কথা বলেছেন, তার প্রশাসন বলছে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট যদি শান্তিতে সম্মতি হয় তাহলে তারা ফিরে আসতে পারে আলোচনায়। তিনি এমন একটা কথা সেখানে বলে রেখেছেন। তার মানে যদি জেলেনস্কি শান্তি চায় তাহলে সেই আবার ফেরত আসতে পারে। তো আসলে এখন আমি মনে করি ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আলোচনার মাধ্যমে হয়তোবা কিছু কম বেশ শর্ত এদিক সেদিক করে হলেও সেখানে একটা যুদ্ধবিরতি করা দরকার, চুক্তি করা দরকার। আর এর বাইরে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইরান নিয়ে আমরা কথা বলতেছি এখন। ইরান হচ্ছে, আমরা জানি ইরানের বিরুদ্ধে কয়েকদিন আগে ২-৩ দিন আগে সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল। তো সেই নিষেধাজ্ঞা দেওয়ার কিন্তু পরপরই গতকালকে চীনের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে, তারা ইরান এবং রাশিয়া থেকে তাদের যে একটা তেল আমদানি আছে সেটা কিন্তু তারা আরো আম, আগের চেয়ে অনেক বৃদ্ধি করবে, এমনটা জানিয়েছে চীনের কয়েকটা মানে কোম্পানি। তারা এই যে কালকে চীনের রাষ্ট্রীয় চ্যানেল গণমাধ্যম সিনহুয়াকে একটা সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই বলেছে সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা বলেছে যে তাদের এই মার্চ মাসে তাদের কিছু টার্মিনাল এবং জাহাজ নতুন করে যাত্রা শুরু করবে, আর তখন থেকে তারা এই রাশিয়া এবং ইরান থেকে তেল আমদানি বৃদ্ধি করবে। কারণ তারা এটা আসলে আগে থেকেও করতো, কিন্তু
এখন সেটাকে আরো বাড়িয়ে দিবে এমনটাই সেখানে বলা হয়েছে। তো তার মানে হচ্ছে এটা আসলে ইরানের জন্য একটা সুখবর বা ইরানকে বাঁচানোর একটা কৌশল। আর অন্যদিকে হচ্ছে এটাকে যদি আমরা নেই সেটা হচ্ছে যে এটা যুক্তরাষ্ট্রকে একটা জবাব দেওয়া হয়েছে। তো আসলে এর বাইরে কিন্তু আবার গতকালকে আরেকটা ঘটনা দেখলাম, সেটা হচ্ছে কিন্তু চীন কিন্তু এটা আসলে রাগে করছে। আমার কাছে মনে হচ্ছে এটা তাদের ভিতর থেকে জিদ থেকে মানে যুক্তরাষ্ট্রকে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা করছে। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু হঠাৎ করে গত পরশু মনে হয় সম্ভবত চীনের উপর 10% শুল্ক আরোপ করেছে। মানে চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপ করেছে। এখন আসলে ওই জিদে মনে হয় সম্ভবত প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো এমন পদক্ষেপ নিচ্ছে চীনের পক্ষ থেকে। তো দেখা যাক আরো এরকম পাল্টাপাল্টি অবস্থান হবে। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র আসলে পরাশক্তিরা তো এখন তাদের ক্ষমতা প্রদর্শনীতে মেতে উঠেছেন। এর বাইরে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে আমি তারপরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালো মানে মোটামুটি আমার পছন্দ হয়। কারণ হচ্ছে একটা কারণ তিনি একদিকে গাজা যুদ্ধ পরিস্থিতিটা অনেকটাই শান্ত হয়ে এসেছে। আর বিপরীতে আবার ইউক্রেনের যুদ্ধটাও তিনি অনেকটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। যদিও সেখানে শর্তের বিভিন্ন হেরফের আছে কিন্তু তারপরও যুদ্ধ থামাতে গেলেও একটা পরিকল্পনা বা একটা প্রস্তাব বা একটা থাকে আলোচনা দরকার, সেদিকে কিন্তু তিনি খুবই ভালো জোর দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা রমজান মাসে কিন্তু ফিলিস্তিনিদের মনে একটা শান্তি মানে শান্তি স্থাপন করেছে এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তিনি সেখানে একটা সাময়িক যুদ্ধবিরতি মানে যুদ্ধবিরতি করার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন, ইসরায়েলকে রাজি করেছেন এবং পাশাপাশি সেটা কার্যকর থাকবে এমনটাই এখন বোঝা যাচ্ছে। তো দেখি আমরা ডোনাল্ড ট্রাম্পের হয়তো বা কিছু কিছু কাজ কারো ভালো লাগে না, আবার কিছু কিছু কাজ আবার ভালো লাগেও। তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কি কি পদক্ষেপ নেয়, আর ডোনাল্ড ট্রাম্পকে আবার শিক্ষা দেওয়ার জন্য বা যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন কি অবস্থান নেয়, রাশিয়া কি অবস্থান নেয়। তো আমরা এরকম আরো বিশ্লেষণমূলক অনেক খবর নিয়ে আসবো আপনাদের সামনে। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।